বাংলার ব্রাহ্মণিকাল ইতিহাসবিদরা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে খলনায়কে রূপান্তরিত করেছে। ব্রাহ্মণিকাল বন্দিগৃহতে তাকে বন্দি করে রেখেছিলেন। আমরা সবাই মিলিতভাবে সেই বন্দিগৃহ থেকে ওনাকে বের করে আমরা আজকে সারা ভারতের মূল নিবাসী মানুষের কাছে তাকে নায়ক হিসাবে আমরা তুলে আনার চেষ্টা করেছি এবং তিনি আজকে আমাদের প্রতিষ্ঠিত আমাদের মহানায়ক হিসাবে, বাবা সাহেবের যোগ্য উত্তরসূরি হিসাবে। বাবা সাহেব যেমন ভারতবর্ষের এই পশ্চিম দিগন্তে এবং সারা পৃথিবীর একজন নতুন সূর্য, তেমনি পূর্ব ভারতে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পরে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল উদিত সূর্য হিসাবে বাবা সাহেব এবং যোগেন মণ্ডলের সেই বিফোর ইন্ডিপেন্ডেন্ট যে যোগসূত্র তৈরি হয়েছিল, যে আজকে সারা ভারতের মূল নিবাসী মানুষের কাছে এক নতুন ইতিহাস। সাথীরা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় মহাপ্রাণ, নমে বুদ্ধায়। আজ আমি এমন একজন মানুষকে নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেছি যিনি সমাজ জাগরণের জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আজ তাকে পেয়ে এবং তার জীবন সঙ্গিনীকে পেয়ে আমি নিজেকে গর্ববোধ করছি। আজ তাদের কাছ থেকে আমরা তাদের ব্যক্তিগত জীবনের কথা এবং সমাজ জাগরণের কথা সম্পর্কে আলোচনা করব। নমো তস্য ভগবতো আরাহত সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো আরাহত সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো আরাহত সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং নমামি, ধম্মং নমামি, সংঘং নমামি। সাধু সাধু সাধু। জয় জয় হরিচাঁদ, জয় জয় গুরুচাঁদ, জয় জয় বাবা সাহেবের জয়, জয় প্রিয়দর্শী সম্রাট অশোকের জয়, জয় জয় সাক্ষ্যমণি গৌতমের জয়। হে সাক্ষ্যমণি, হে গৌতমা, তোমারে করি প্রণিপাত, তোমাদের করি প্রণিপাত, তোমাদের করি প্রণিপাত। তোমরা আবার এই ভারত ভূমিকে জগৎ সভায় প্রকৃতির নিয়মে শ্রেষ্ঠ আসন এনে দাও। জগৎ সভায় প্রকৃতির নিয়মে শ্রেষ্ঠ আসন এনে দাও। জগৎ সভায় প্রকৃতির নিয়মে শ্রেষ্ঠ আসন এনে দাও। সাধু সাধু সাধু। ভবতু সর্বমঙ্গলম, ভবতু সর্বমঙ্গলম, ভবতু সর্বমঙ্গলম। সাধু সাধু সাধু। আমার নাম কানাইলাল বিশ্বাস। পশ্চিমবঙ্গে আমার বাড়ি বনগাঁ। বনগাঁ সাব ডিভিশনের দীঘাড়ি গ্রামে আমার জন্ম এবং বনগাঁ শহরে আমার মাতুলালয়ে আমি মানুষ হয়েছি। লেখাপড়া কবি কেশবলাল বিদ্যাপীঠ, সেখান থেকে 1975 সালে আমি
পশ্চিমবঙ্গ থেকে সুদূর মহারাষ্ট্রের এই ভারতের পশ্চিম সীমান্তের শেষ শহর বোম্বেতে আমি আমার জীবনের বাঁচা এবং সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে আমি বম্বে দীর্ঘ জীবন সামাজিক, আর্থিক, রাজনৈতিক এবং ধার্মিক সংস্থার মাধ্যমে আমার মূলনিবাসী বাঙালি এবং মূলনিবাসী ভারতবাসীকে একত্রিত করার চেষ্টা আজ অবধি আমি করে চলেছি। সেই সাথে বিশেষ করে আমরা যারা বর্তমানে নমশূদ্র সমাজের মানুষ, যারা এই নমশূদ্ররা একদিন যারা চণ্ডাল ছিল, যারা একদিন অস্পৃশ্য ছিল এবং তারাই এই বৃহত্তর বঙ্গের বঙ্গ জাতি বলে আখ্যায়িত হয়েছিল। তারাই পাল রাজা এবং সম্রাট অশোকের বংশজ এবং তারা সবাই বুদ্ধিস্ট। এবং সেই জাতির মহামানব হিসাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল এবং সর্বোপরি সারা ভারত এবং পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং সাক্ষ্যমুনি সিদ্ধার্থ গৌতম, এদের বিচার ধারাকে সঙ্গে নিয়ে আমরা দীর্ঘদিন এই বিচারধারার প্রচার এবং প্রসার করে আমার মূলনিবাসী মানুষকে আমরা একত্রিত করার চেষ্টায়। সেই সাথে বামসেফ, বিএসপি, বুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়া এবং আরও অনেক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজের কাজ করার চেষ্টা করেছি। এইটা আমি বুঝতে পারলাম যখন আমি বম্বেতে প্রথম মান্যবর কাশিরামজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তখন তিনি আমাকে বলেছিলেন যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের কাছে আমরা সবাই ঋণী, কারণ তিনি বাবা সাহেবকে 1946-এ সংবিধান সভায় বাংলা থেকে পাঠিয়েছিলেন। বাবা সাহেব দুবার মহারাষ্ট্র থেকে হেরে যান। বম্বের কাজরোলকর এবং নাগপুর ভান্ডারার মিস্টার বোরকারের কাছ থেকে হেরে যাওয়ার পরে ওনার কোনো আশা ছিল না সংবিধান সভায় যাওয়ার। এমতো অবস্থায়
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল বাবা সাহেবকে আশ্বাস দিয়েছিলেন যে বাবা সাহেব তুমি চিন্তা করো না, আমি এবং আমার যারা এমএলএ হয়েছেন আমাদের পিছিয়ে পড়া সমাজ, তাদের মধ্যে আলোচনা করে আমি নিশ্চয়ই একটা পথ খুঁজে পাব। আমরা যে করে হোক তোমাকে আমরা সংবিধান সভায় পাঠাবো। সেই যে কি কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতি যখন আমি মান্যবর কাশিরামজি সাহেব থেকে জানতে পারলাম এবং তিনি আমাকে বলেছিলেন যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের কোনো লিটারেচার নেই, যদি তুমি কখনো পশ্চিমবঙ্গে বা কলকাতায় যাও তখন তার লিটারেচার আমাকে এনে দেবে। আমি সেদিন ওনার এই কথায় রেখে আমি যখনই পশ্চিমবঙ্গে যেতাম এবং কলকাতা কেন্দ্রিক অনেক গুণী মানুষের সান্নিধ্যে এসে মহাপ্রাণের লিটারেচার খোঁজার জন্যে আমি বহু জায়গায় গেছি। তখনকার সময় বেহালা, ঠাকুরপুকুর এবং কলকাতায় বিশিষ্ট আমাদের লেখক যারা আমাদের মূলনিবাসী সাহিত্য এবং আম্বেদকরকে নিয়ে লেখালেখি করতেন, তার মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব আম্বেদকর প্রকাশনীর মাননীয় রঞ্জিত কুমার শিকদার মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা অনেক কিছু জানার পরে তিনি আমাকে বললেন যে আমি মহাপ্রাণের সাথে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ আমার হয়েছিল। আমি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার একজন কর্মী হিসাবে রিপাবলিকান বার্তা এই পত্রিকাটা আমি বের করতাম। সেই হিসাবে আমি মাননীয় মাস্টারমশাই, যাকে আমি আইডেল টিচার হিসাবে মেনেছি, এবং রঞ্জিতবাবুকে আমি রিকোয়েস্ট করলাম, মাস্টারমশাই কাশিরামজি আমাকে বলেছেন যে তার একটি লিটারেচার আমার ভীষণ দরকার। তিনি আমার কথা অনুযায়ী 1987-এ মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের একটি বই তিনি প্রকাশ করেন। তারপরে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের সুযোগ্য পুত্র মাননীয় জগদীশচন্দ্র মণ্ডল মহাশয় আরেকটি পুস্তক তিনিও প্রকাশ করেন। এইভাবে আমরা মহাপ্রাণের নানান রকম তথ্য জোগাড় করে বামসেফ এবং বিএসপির নেতৃবৃন্দের হাতে আমি এই লেখনীগুলো তাদের হাতে তুলে দিই। এর পরবর্তীকালে যখন 1991-এ বাবা সাহেবের 100তম জন্ম জয়ন্তী
সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে পালন হতে চলেছে, তখন আমরা যারা বাঙালি বম্বে এবং মহারাষ্ট্রে ছিলাম, তাদের মধ্যে কিছু আমরা মিলিত হয়ে এবং আমাদের বিশিষ্ট বামসেব এবং বিএসপির কিছু কর্মীকে নিয়ে আমরা ডিসিশন নিলাম যে বাবা সাহেবের এই 100তম জন্মজয়ন্তী পরবর্তীকালে যখন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের 100তম জন্মজয়ন্তী হবে, আমরা বামসেব এবং বিএসপির মাধ্যমে সারা ভারতবর্ষে আমরা মহাপ্রাণের এই জন্মজয়ন্তী পালন করব। সেই থেকে 1996 থেকে আমার নিজস্ব বাসভবনে আমরা 29শে জানুয়ারি মহাপ্রাণের জন্মজয়ন্তী আমরা পালন করতাম এবং বামসেব এবং বিএসপির মাধ্যমে বম্বে তথা মহারাষ্ট্রের বহু জায়গায় ওনার জন্মজয়ন্তী পালন করার আমরা চেষ্টা করেছি এবং 2003 এবং 4 সাল আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে খুবই মহত্বপূর্ণ, কারণ ওই 1 বছর যাবৎ আমরা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের সারা বৎসর তার জন্মজয়ন্তী বামসে বিএসপির মাধ্যমে আমরা পালন করার চেষ্টা করেছি। সেই হিসাবে আমাকে যারা সবচাইতে বেশি সাহায্য করেছেন তিনি হচ্ছেন আমাদের আদরণীয় এবং আমার খুবই প্রিয় মেজর সিদ্ধার্থ বার্বে সাহেব, ডক্টর সঞ্জয় গজবিয়ে, শান্তি স্বরূপ বোধজি দিল্লি সম্যক প্রকাশন, ভিক্ষু শিলপ্রিয়াজি এবং বম্বের আমাদের বামসেবের অনেক অ্যাক্টিভিস্ট যেমন ডক্টর বিনায়ক কালে, মাওজি ভাই রাথোর, মনোজ মোটগারে এবং আমাদের বাঙালিদের মধ্যে আমাদের ছোট ভাই হিসাবে হরিদাস সরকার এবং জগদীশ চন্দ্র রায়, আরও অনেকেই, হয়তো আমি নাম ভুলে গেছি, তারা সবাই আমাকে নানান রকমভাবে সাহায্য করেছে যাতে মহাপ্রাণকে আমরা সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর মানুষের কাছে তার এই অবদান আমরা তুলে ধরতে পেরেছি। বাংলার ব্রাহ্মণিকাল ইতিহাসবিদরা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে খলনায়কে রূপান্তরিত করেছে। ব্রাহ্মণিকাল বন্দিগৃহতে তাকে বন্দি করে রেখেছিলেন। আমরা সবাই মিলিতভাবে সেই বন্দিগৃহ থেকে ওনাকে বের করে আমরা আজকে সারা ভারতের মূল নিবাসী মানুষের কাছে তাকে নায়ক হিসাবে আমরা তুলে আনার
চেষ্টা করেছি এবং তিনি আজকে আমাদের প্রতিষ্ঠিত, আমাদের মহানায়ক হিসাবে, বাবা সাহেবের যোগ্য উত্তরসূরি হিসাবে। বাবা সাহেব যেমন ভারতবর্ষের এই পশ্চিম দিগন্তে এবং সারা পৃথিবীর একজন নতুন সূর্য, তেমনি পূর্ব ভারতে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পরে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল উদিত সূর্য হিসাবে বাবা সাহেব এবং যোগেন মণ্ডলের সেই বিফোর ইন্ডিপেন্ডেন্ট যে যোগসূত্র তৈরি হয়েছিল, যে আজকে সারা ভারতের মূল্যবাসী মানুষের কাছে এক নতুন ইতিহাস, যে ইতিহাস পরবর্তী জেনারেশনকে নানান রকমভাবে তাদেরকে অনুপ্রাণিত করবে। সেই হিসাবে আমরা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের অ্যাজ অ্যান আপিল, এই অ্যাজ অ্যান আপিলের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষের কাছে হাজার হাজার কপি, যে তিনি কীভাবে 1946-এ কলকাতা অ্যাসেম্বলি হাউস থেকে তিনি সংবিধান সভায় গেলেন এবং আরও বিস্তারিত এই আপিলের মাধ্যমে আমরা সেটাকে প্রচার এবং প্রসার করেছি। তখনকার সময় আজকের মতো এই সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইলের ব্যবস্থা ছিল না, একমাত্র লেখনীর মাধ্যমে এবং প্রত্যেকের মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা এই আপিলের মাধ্যমে প্রচার এবং প্রসার করার চেষ্টা করেছি। সেই সাথে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে ধর্ম বিপ্লব, সেই ধর্ম বিপ্লব অ্যান্ড আপিলের মাধ্যমেই বাংলার মানুষের সাথে সাথে ভারতবর্ষের অন্যান্য মূলনিবাসী মানুষ যারা 6743 জাতিতে ডিভাইডেড, সেই সব মানুষের কাছে আমরা এইগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কারণ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে ধর্ম বিপ্লব তিনি দিয়ে গেছেন, একটা মরা জাতিকে তাজা করে গেছেন, যে অভিনব, যেটা আজকে আমাদের মানুষও চিন্তা করতে পারছেন না যে কীভাবে তিনি এই ধর্ম বিপ্লবকে আমার মানুষের কাছে তুলে ধরেছিলেন। এবং হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর তিনি শিক্ষা আন্দোলনের মাধ্যমে আমাদের মানুষকে এক নবজাগরণ দিয়ে গেছেন। তিনি তখনকার সময় আমি যতটুকু জানতে পেরেছিলাম যে 1812 স্কুল তিনি সারা বঙ্গ মিলে তিনি করেছিলেন। পরবর্তীকালে জানতে পারলাম যে বাংলায় 3952 স্কুল তিনি করে গেছেন। মাধ্যমিকের বইতে আছে। আচ্ছা, মাধ্যমিক বইতে সেটা। এইভাবে তেনারা সেই আন্দোলন আমরা ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি। আজকে সারা ভারতবর্ষের মানুষ মহাত্মা জ্যোতিরাও ফুলে এবং মাতা সাবিত্রীবাই ফুলের নাম জানেন, কিন্তু আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম সারা ভারতবর্ষের মানুষ জানে না।
আমাদেরই সবার দায়িত্ব যে মহাত্মা জ্যোতিরাও ফুলে এবং মাতা সাবিত্রীবাই ফুলের সাথে সাথে আমাদের হরিচাঁদ ঠাকুর, মাতা শান্তিমাতা, গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা মাতাকেও আমাদের মানুষের সামনে তাদের বিচারকে তুলে ধরতে হবে। এই কাজটাও আমরা করে চলেছি। জ্যোতিরাও ফুলে যেমন এই ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে তিনি সমাজকে সত্যশোধক সমাজের মাধ্যমে তিনি শূদ্র এবং অতিশূদ্রদের মিলনের মাধ্যমে এক সামাজিক আন্দোলন করে গেছেন। সেই সাথে মাতা সাবিত্রীবাই ফুলেও তিনি প্রথম ভারতের নারীর শিক্ষা আন্দোলনের জন্য বিদ্যালয় এবং অনেক কাজ তিনি তখনকার সময় করেছেন। সেই হিসাবেও হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরও সেই কাজটাই করে গেছেন। এদের বিচারধারাকে প্রচার এবং প্রসার করার জন্যে আমি আমার মূল নিবাসী বাঙালি এবং মূল নিবাসী ভারতবাসীর মানুষের কাছে আবেদন, আপনারা এদের বিচারধারাকে সুন্দর সুস্থভাবে আমাদের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন, এটাই আমার আপিল। অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে তারা আমাদের সমাজকে একত্রিত করে এক নতুন বিচার তারা সমাজকে দিয়েছেন। 2003 সালে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারত গভর্নমেন্ট যখন এটা পাস করলেন, তার আগে থেকেই আমরা এই বিলের বিরুদ্ধে আমাদের মানুষকে একত্রিত করায় এবং এই বিলের দুষ্পরিণাম হিসাবে আমরা সেটাকে অ্যাজ অ্যান আপিলের মাধ্যমে যে কী এর দুষ্পরিণাম সেটা জানানোর এবং বোঝানোর চেষ্টা করেছি। তখন আমাদের মানুষরা আমাদেরকেই নানান রকমভাবে আমাদের পাগল বলে আখ্যায়িত করতেন যে এটা কি করে সম্ভব, 6 মাস যদি কোনো মানুষ কোনো দেশে থাকে তাহলে সে ন্যাচারাল সিটিজেন হিসাবে। কিন্তু সত্যিকারের আমাদের মানুষ এটা বুঝতে পারেন না এবং জন্মসূত্রেই ভারতের নাগরিক। এই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জানার এবং বোঝার চেষ্টা করেছি এবং সেই জিনিসগুলো আমরা বামসেপের মাধ্যমে সারা ভারতের মানুষের কাছে আমরা এইগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তার জন্য সেই বিশিষ্ট ব্যক্তির কাছে আমি সর্বদা ঋণী, যিনি আমাদের বর্তমান লেফটেন্যান্ট কর্নেল সিদ্ধার্থ বারবে এবং বামসেপের ন্যাশনাল প্রেসিডেন্ট মাননীয় বামন মেশ্রাম, আরও বিশিষ্ট ব্যক্তিরা তারা এই ব্যাপারে ন্যাশনাল কনভেনশনের মাধ্যমে একটি সাবজেক্ট হিসাবে এই ব্যাপারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের ব্যাপারে আমাদেরকে অবগত করিয়েছেন। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই ব্যাপারে অনেকে এগিয়ে এসেছিলেন
ইউপির অ্যাডভোকেট নিত্যানন্দ মল্লিক, উড়িষ্যা শ্রীরামকান্তি বিশ্বাস, উজ্জ্বল কুমার বিশ্বাস এবং সর্বোপরি ডাক্তার সুবোধ বিশ্বাস নাগপুর। ওনার জ্যাঠামশাই বীরেন্দ্রনাথ, আলোর পথিক বীরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় স্মৃতির উদ্দেশ্যে আমরা নাসিকে প্রথম 2003 সালে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাপারে আমাদের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করেছিলাম। পরবর্তীকালে ডাক্তার সুবোধ বিশ্বাস নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতির মাধ্যমে এই বিলের ব্যাপারে সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আমার একমাত্র আমার সামাজিক এবং রাজনৈতিক, ধার্মিক, সমাজসেবীদের কাছে আমার আবেদন, আজকে আমরা ভারতবর্ষের মানুষ নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা চলছি, আমাদের পিঠ থেকে গেছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা আমাদের অনেক কিছু ভুলে গিয়ে আমাদের একত্রিত হওয়ার একটা সময় এসছে। আমরা ইউনাইটেডলি আমরা এই কাজটা যদি আমরা করতে না পারি তাহলে আগামী দিনে এই ব্যাপারে আমাদের পরিস্থিতি ভয়ানক হয়ে দাঁড়িয়ে যাবে। আর এই ব্যাপারে আমার সহধর্মিণী শিবানী বিশ্বাস সর্বদা সাহায্য করেছেন। যোগেন মণ্ডল, হরিগুরুচাঁদ, বাবা সাহেব, সর্বোপরি বুদ্ধ এবং পাল রাজা এবং সম্রাট অশোকের বিচারধারাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এই ব্যাপারে সারা ভারতবর্ষের বহু জায়গায় গিয়ে প্রচার প্রসার করেছে এবং বর্তমানে আমরা এই কাজটি করার জন্য আমরা দৃঢ় সংকল্প গ্রহণ করেছি। জীবনের শেষ অবধি এই কাজটাই আমরা করে যাব এবং আমার যে বাঙালি মূলনিবাসী মানুষরা ভক্তিবাদের মাধ্যমে আমাদের কোন পথে পরিচালিত করছে এই জিনিসটা বোঝানো ভীষণ দরকার। যে ভক্তির সাথে সাথে যদি শক্তি না তৈরি হয়, যেটা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর চেয়েছিলেন, সেই জন্যে গুরুচাঁদ ঠাকুর বারবার শিক্ষার কথা বলেছেন যে খাও বা না খাও, ছেলে মেয়ে লেখাপড়া শেখাও। এই অমৃত বাণীকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বম্বেতে আমি অবসর গ্রহণ করার পরে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আমি একটি ছোট্ট বাড়ি করে সেখান থেকে বহু জায়গায় আমার মানুষের কাছে যাওয়ার এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা আমাদের মূলনিবাসী মহাপুরুষদের এই বাণীকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আমাদের ভাই জগদীশ রায়কে।